আমি মামা, আমি যা স্থির করবো তাই হবে। শালাবাবু ভালো করে দেখে নাও, এই তোমার হবু স্ত্রী, ঠিক আছে তো? গুরুজনেরা মিলে ঠিক করছি ওর সাথে মাধুরীর বিয়ে দেবো, আমরা সম্বন্ধ করছি। এই যদি তোমার মনে ছিল, কেন মরণকালে কথা দিয়েছিলে তার? ওই মেয়েকে আমি বিয়ে করব? আমার কি মরার দড়ি কলসি জোটে না? এটা গেনি এত ধিক্কারেও তোর মরণ হয় না? বর্ধমানের তরুণ তুর্কি বর্ধমান শহরের ছেলে উদীয়মান অভিনেতা অপলক যশের আসন্ন মুক্তিপ্রায় বড় পর্দার ছবি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে অরক্ষণীয়া নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন সিনেমার পরিচালক দ্বয় সর্বজিৎ মণ্ডল এবং ইয়াসমিন ইব্রাহিম। সঙ্গে ছিলেন বর্ধমান শহরের উদীয়মান অভিনেতা অপলক যশ এবং উপস্থিত ছিলেন সিনেমার সঙ্গীত শিল্পী মুন্না যশ। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমাটি ছোট থেকে বড় সবাই দেখতে পারবেন। আগামী 26 এপ্রিল এই সিনেমাটি পশ্চিমবঙ্গের সবকটি হলে একসাথে মুক্তি পাবে। সিনেমাটির পরিচালক দ্বয় সর্বজিৎ মণ্ডল এবং ইয়াসমিন ইব্রাহিম ও উদীয়মান অভিনেতা অপলক যশ সঙ্গীত শিল্পী মুন্না যশ কি জানাচ্ছেন আমরা শুনে নেব। আমাদের মান অভিমান সব বাবার সাথেই চলে গেছে। তুমি বরং তোমার মেয়ে হরিপালে চলে যাও। দাশু, তিনখানা চিঠির জবাব সে দেবে না, এমন ছেলে তো আমার অতুল না। এই একটা চিঠি এসে বটে, নাও ধরো। দাও। অতুল ভালো আছে, বারংবার পত্র দিয়া তার পড়াশোনা ব্যাঘাত ঘটাইবেন না। নমস্কার, আমার নাম অপলক যশ। আমি এই মুভিটায় অতুলের চরিত্রে আছি। এই মুভিটির নাম অরক্ষণীয়া, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এবং আমরা এই সিনেমাটি করেছি চুনোখালি, সুন্দরবন। আমার সঙ্গে আজকে দুই ডিরেক্টর স্যার এবং ম্যামকে পেয়ে গেছি, সর্বজিৎ মণ্ডল স্যার এবং ইয়াসমিন ইব্রাহিম ম্যাম। বাকিটা ওনারাই বলবেন। ওভার টু স্যার এন্ড ম্যাম। ছেলে কলকাতায় গিয়ে একটা জায়গা লাভ করেছে, আপনারা তার সহযোগিতায় রয়েছে, কি মনে হচ্ছে কতটা এগোতে পারবে, কতটা কাজ করতে পারবে? সব থেকে বড় কথা হচ্ছে শিল্পী বর্ধমান বা কলকাতা বলে হয় না, শিল্পী তো শিল্পী। তো প্রথম যখন ওর সঙ্গে দেখা হয় এই ছবির অডিশনে, তখন দেখে মনে হয়েছিল এই চরিত্রটার জন্য ওকে নিয়ে কাজ করা যেতে পারে। প্রচুর চেষ্টা ছিল ওর এই কাজটা করার জন্য, নিজেকে অনেক পাল্টেছে। বুঝতেই পারছেন এই গল্পটা 1917 সালে পাবলিশড হয়েছিল, মানে তারও আগে যদি আমি ধরে নিই 1880 এই সময় গল্পটা লেখা হয়। তো এই সময় একটা ইয়াং জেনারেশনের ছেলে যে সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা করেছে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, সেখান থেকে দাঁড়িয়ে তাকে যেতে হয়েছে এতটা বছর পেছনে। সেই সময়কার একটা কালচারকে নিজের মধ্যে এনে অভিনয় করা যথেষ্ট টাফ। আর এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অরক্ষণীয়া এর বিষয়ে যদি বলতে হয়, উপন্যাস প্রেমীরা শরৎচন্দ্রের প্রত্যেকটা গল্প প্রায়ই জানে, কিন্তু এই অরক্ষণীয়াটা আগে কখনো ছবি হিসাবে হয়নি। দেবদাস হয়েছে, লালু হয়েছে, কিন্তু অরক্ষণীয়া নিয়ে হিসাবে কেউ কখনো ভাবেনি। তো আমাদের চিন্তা এটাই হলো যে অরক্ষণীয়া নিয়ে যদি ভাবি, কারণ এখন বর্তমান সমাজে মেয়েরা অনেকটাই অ্যাডভান্স, কিন্তু তখন যে সময় মেয়েদের ডমিনেট করা হতো বা 13 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হতো, না হলে ঘরে রাখা যেত না, সেই বিষয়গুলো নিয়েই আমাদের এই অরক্ষণীয়া চিন্তা ভাবনা আর কি। এটা 2 ঘন্টা 13 মিনিটের ছবি, ফুল লেন্থ ছবি। খুব তাড়াতাড়ি 26 এপ্রিল রিলিজ হচ্ছে নন্দন, এছাড়া অনেক প্রেক্ষাগৃহে এই ছবিটি আসছে। হ্যাঁ নিশ্চয়ই, এটা তো আমরা কমার্শিয়ালি যেমন ছবিগুলো দেখি ঠিক সেরকমই এই ছবিটিও আপনি বড় পর্দায় দেখতে পাবেন। আপনাদের বর্ধমানের সংস্কৃতি মেট্রো, এছাড়া বর্ধমানে আরেকটি যে হল আছে সেগুলোতেও আসবে, এছাড়া কলকাতা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল রিলিজ হবে আর কি। এখনকার দেখা যাচ্ছে এই সিনেমা ব্যাপারটা এখন সিনেমা থেকেই কিন্তু দূরে চলে যাচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে আসছে, শর্ট ফিল্ম হয়ে যাচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টার সিনেমা কেটে 10 মিনিট করে তৈরি হচ্ছে। সেই জায়গাটা ওখান থেকে এখানে কি পার্থক্য রয়েছে? কেন মানুষ 2 ঘন্টা বসে সিনেমা দেখে? দেখুন, সিনেমা সম্পূর্ণ একটা আলাদা জায়গা, কারণ আজ আমরা রিলস করি তাই, কিন্তু রিলস বা এই যে ইউটিউব প্রজেক্ট যাই করি, এতে হয়তো ফ্রেম অনেক বেশি, তাতে
প্রকাশ পাওয়ার জায়গাটা লোকের ফোনে ফোনে সবসময়, কিন্তু সিনেমা হল বা সিনেমা দেখার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সিনেমা হচ্ছে, এটা আমার যদিও আমার নিজস্ব ওপিনিয়ন, আজ থেকে আরো যদি 10-15 বছর আগে চলে যাই, তখন বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচুর স্টার ছিল। কেন ছিল? তাদের সবসময় ফেস আমরা পেতাম না, বা তাদের সবসময় সামনে দেখা যেত। এখন সোশ্যাল মিডিয়া তারা রিলস বানাচ্ছে, তাদের আমরা সবসময় পাচ্ছি, তাতে কিছুটা প্রভাব তো আমাদের ইন্ডাস্ট্রিতে পড়েছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবিটা একটু অন্য রকমের ছবি, অন্য স্বাদের ছবি। বাঙালি যে ধরনের ছবি দেখতে ভালোবাসে, কারণ আজও উত্তম সুচিত্রার পুরনো ছবি সেগুলো লোক দেখতে ভালোবাসে। এখনো অনেক যারা সাহিত্যপ্রেমীরা রয়েছে তারাও প্রচুর এই ধরনের ছবি দেখতে ভালোবাসে। এখন প্রচুর কমার্শিয়াল ছবি হয়, তো সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা যদি বাঙালি দর্শককে আবার হলমুখী করা যায় আর কি। দিদির একটা প্রশ্ন, যেটা এখনকার দিনে ছেলে মেয়েদেরকে খুঁজে পাওয়া খুব একটা মুশকিল আমরা দেখতে পাচ্ছি না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, রিলসের মাধ্যমে, বা আগে টিকটক ছিল, এর মাধ্যমে ছেলে মেয়েদেরকে খুব কাছে পাওয়া যাচ্ছে, তার প্রতিভাটা আমরা খুঁজে পাচ্ছি। তো এমন কেন হচ্ছে কি, যারা পুরনো যারা ছিল, হিরো বা হিরোইন যারা ছিল, এখন তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে? এখন ঠিক না বেরিয়ে যাচ্ছে আমি কথাটা বলবো না, বা যে খুঁজে পাওয়া যে খুব সহজলভ্য সেটাও বলবো না। কারণ হচ্ছে দেখুন, রিলস তৈরি করাটা সম্পূর্ণ আলাদা বিষয়, এবং একটা সিনেমা তৈরি করা, ছবির ক্ষেত্রে একটা ক্যারেক্টার ফুটিয়ে তোলা। যদি আমি অপলককে নিয়েই কথা বলি, ও তো এখনকার একটা আপগ্রেডেড যুগের, মানে 2024-এ দাঁড়িয়ে একটা আপগ্রেডেড যুগের ছেলে। এবার আমি যদি ভাবি যে এখনকার যে ক্যারেক্টারটা অতুল, মানে অরক্ষণীয়া মুভিটির যে ক্যারেক্টার, অতুলের ক্যারেক্টার, সেখানে আমরা ওকে চুজ করার পেছনে হাজারো কারণ রয়েছে। কারণ প্রথমত একটা সিনেমা যখন তৈরি হয়, সেই সিনেমাটার মধ্যে আপনার সর্বপ্রথম দেখতে হবে যে আপনি যে ক্যারেক্টারটাকে চুজ করেছেন, সেই ক্যারেক্টারটা আপনার মানে সিনেমার যে ক্যারেক্টারটি তার সাথে কতটা যাচ্ছে। কারণ সম্পূর্ণটা শুধু মেকআপের, মানে কি বলবো, মেকআপের দ্বারা সম্ভব না। আপনার চরিত্রটা ফোটানোর জন্য তার মধ্যে নিজস্বতাও কিছু না কিছু থাকতে হবে, যেটা ওর মধ্যে ছিল। এবং এই ক্যারেক্টারটির জন্য অতুলের যে ডেসক্রিপশনটা রয়েছে, যে সেই সময় দাঁড়িয়ে অতুল 23-24 বছরের ছেলে, যেটা ন্যাচারাল ওর বয়স, তো সেই সময় জানি এখন যদি আমি অনেকগুলো ছেলেকে মানে খুঁজি, ধরুন রিলসের দ্বারা, বা আপনি যেটা বললেন যে ফেসবুক ভিডিও রোলস রয়েছে, আগে যেরকম টিকটক ছিল, তো সেটা করাটা ধরুন 1 মিনিটের বা 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের একটা ভিডিও করা। কারণ যখন আপনি রিলস করছেন, আপনি জানেন যে আমি আমার মতো করে আমার নিজের যে অভিনয়টা সেটা আমি দর্শকের সামনে তুলে ধরছি। কিন্তু একটা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা লেন্থের ফুল মুভি করা, সেই চরিত্রটা যেমন মানে সর্বজিৎ বলল যে একটা 2024-এ দাঁড়িয়ে আপনি 1856 বা 1880 সময় দশকে, সেই সময় নিজেকে একেবারে সেই সময়কার মতো করে নিজের অভিনয়টাকে ফুটিয়ে তোলা, সেটা খুবই কঠিন একটা ব্যাপার। কারণ একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, সেই সময়ের ভাষা, সেই সময়ের ধীর স্থিরতা, সবকিছু অন্যরকম। এটা একটা গ্রামের গল্প যেহেতু, তো সেই জিনিসটা আমাদের কখনো চুজ করতে গেলে আমরা রিলসের দ্বারা তো এতটা মানে সহজলভ্য হয় না যে রিলস দেখে কাউকে চুজ করতে পারবো। তো সেক্ষেত্রে ও যখন অডিশন দিতে আসে, অডিশনের দ্বারা প্রথমত আমরা একটা মানে মুখ খুঁজে পাই যেটা অতুলের ক্যারেক্টারের সাথে যাবে। কারণ মুখের মধ্যে যে মায়াবী ব্যাপারটা থাকা দরকার, বা সেই অতুলের ক্যারেক্টারটা ফুটে তোলা, মানে শরৎবাবুর যে সাহিত্যটা, সেটা যদি আপনি পড়েন অরক্ষণীয় সাহিত্যটি, সেখানে প্রত্যেকটা যে ক্যারেক্টার তার তো একটা ডেসক্রিপশন রয়েছে। তো সেই ডেসক্রিপশন অনুযায়ী ও একেবারে বলতে পারেন গেছে। এবার বাকিটা যেটা থাকে সেটা অ্যাজ আ ডিরেক্টর আমাদের ফুটিয়ে তোলা, যে সেই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলা মানে কিভাবে। দেখুন, আমি একটা কথাই বলবো, আমরা সবাই টলিউডে না, আমরা সবাই এক। এখানে আমাদের কোনো বিভাজন নেই যে অঙ্কুশ আলাদা, আমি আলাদা, দেব আলাদা, জিৎ আলাদা, এরকম কোনো আমাদের মানসিকতা, বা রাজ চক্রবর্তী যে ডিরেকশন দিচ্ছে তিনি আলাদা, সেরকম কোনো আমাদের ইয়ে নেই। আমরা সবাই চাই বাংলা ছবি চলুক। আমাদের অনেক শুভেচ্ছা রইল অঙ্কুশকে, যেন অঙ্কুশের মির্জা সুপারহিট হয়, ভালো চলে। আপনাদের বর্ধমানেরই ছেলে, ওই ছবিটাও আপনারা দেখুন, ও অ্যাজ আ নিজে প্রডিউসার হয়ে এই ছবিটা কাজ করেছে, তাই তাকে অনেক 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 শুভেচ্ছা। আপনাদের আর একজনের সঙ্গে আলাপ করানো খুবই দরকার। এই ছবির একটা ভয়ঙ্কর পার্ট, সেটা হচ্ছে গান। রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন মুন্না জাস। ওনার আরেকটি পরিচয়ও আছে, উনি হচ্ছেন আপালকের মা। এবার ব্যাপার হচ্ছে, ওনার সঙ্গে এই গান, হঠাৎ উনি গান গাওয়ার ব্যাপারটা কিভাবে এলো। উনি একদিন আমাদের অফিসেই আমরা আড্ডা মারছিলাম কাজের ফাঁকে, তো উনি হঠাৎ গানের কিছু লাইন গাইলেন। তো আমি বললাম, দেখুন আমরা বাইরে কেন সিঙ্গার খুঁজছি, তো আমাদের মধ্যেই রয়েছেন, উনি এত ভালো গান গান, একটা প্রতিভা উঠে আসাটাই আমাদের সবার কাছেই কাম্য। তো আমি বলবো আপনারা ওনার সঙ্গে এই ছবি সম্বন্ধে জিজ্ঞেস করুন, উনি গান গেয়ে কেমন লাগলো, বা কিরকম অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স যদি আপনারা আমাদের জিজ্ঞেস করেন। কেমন দেখছেন? এটা খুবই আনন্দের ব্যাপার। মানে আমি একটা সুযোগ পেয়েছি দুটো রবীন্দ্রসঙ্গীত গাওয়ার, মানে এই অরক্ষণীয়া সিনেমাটা।
মানে খুবই আমি মানে লাকি বলতে পারেন। যাই হোক, গানটাকে তো আমি খুবই ভালোবাসি, দুটো রবীন্দ্রসঙ্গীত গেয়েছি, আমার খুব ভালোই লেগেছে সিনেমার পার্টে। হ্যাঁ, সিনেমার পার্টে। তো আপনার একদিকে ছেলের জন্য এত পরিশ্রম করছেন এবং তার পাশাপাশি ছেলের সিনেমাতে আপনিও গান করছেন, তো কি বলবেন, মানে কতটা আপনার নিজের আনন্দ হচ্ছে? আনন্দ তো খুবই হচ্ছে। ছেলে মানে ছেলে পরিশ্রম, ছেলে নিজে এগিয়ে গিয়েছে। আর ছেলে মানে ওকে কারো হাত ধরে এগোতে হয়নি। যাই হোক, ও অডিশন দিয়েছিল, পেয়েছিল। আর আমার ব্যাপারটাও তাই, আমি অডিশন দিয়ে পেয়েছি। আমার কাছে একদিন চিঠি এলো মানে দুটো রবীন্দ্রসঙ্গীত করার জন্য, আমার খুবই সৌভাগ্য। আর আমি এমনি গান মানে করছি বহু বছর ধরে, মানে বছর 15 ধরে গান করছি আমি, মানে গানের মধ্যেই থাকি। আপনার নাম? আমার নাম মুন্না যশ। দাদা কি করেন? দাদা স্কুল টিচার। সহযোগিতা সবারই মোটামুটি আছে? হ্যাঁ, সহযোগিতা আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে সবাই আছেন। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।